আপনি বাই নাও অন্তত বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠীর বেকার সমস্যা 12%। বেকার সমস্যাগুলো আমরা সমাধান করতে পারতাম, আর ভালো রিক্রুটমেন্ট করা যেত। দলীয় সরকার যখন ক্ষমতা আসবে, ওই যে দলের সাঙ্গপাঙ্গ, দলের ছাত্র সংগঠন, তারা এক ধরনের প্রায়োরিটি পায়। তখন কিন্তু আবার ওই তোফায়েল ক্যাডারের মতো হয়ে যাবে। মানে তুমি কোন পদে ছিনা, কি কয়টা মিছিল করছো, কয়টা কি করছো, সেইটা কিন্তু ক্রাইটেরিয়া হবে। মেধা বাদ দিয়ে, সততা বাদ দিয়ে, যোগ্যতা বাদ দিয়ে তখন কিন্তু আবার তোফায়েল ক্যাডার হয়ে যাবে। তো সেইটা নিবারণ করার জন্য একটা সুযোগ আসছিল যে এই 9 মাসে মিনিমাম প্রতি মাসে 5,000 করে রিক্রুটমেন্ট করা যেত, এবং অনেক জায়গায় রেলওয়ে থেকে শুরু করে সব জায়গা হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে, মানে পদ আছে, লোক নাই। এইটা করলে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো যে ধরেন তাদের তো অনেক কাজই ছিল, অনেক কিছুই করার মতো ছিল, করতে পারতো, কারণ এত ক্ষমতাধর তো কেউ না তাদের মতো ক্ষমতা। কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয়, সেও এত প্রভাব ফেলতে পারে না, ডিউ টু রিজন হলো অপোজিশন থাকে। এদের তো মানে কোনো অপোজিশন নাই, কিছু নেই। তাদের সময় কেন 30 লাখ বেকার, সেই প্রশ্ন নাই বা করলাম। আমাদের যে 36শে জুলাই এতগুলো প্রাণ গেল, জাতিসংঘ বলল 2000, আমরা কেন আজ পর্যন্ত সেই লিস্টটা তৈরি করতে পারলাম না? সেটাই তো, সেই জন্য যত দিন যাবে ততদিন তাদের ব্যর্থতার ঝুলি ভারী হবে। আমি যে যে চাকরি দেওয়ার কথা বললাম, যে রিক্রুটমেন্টের কথা বললাম, যে এনরোলমেন্টের কথা বললাম, সেটা একটা যুদ্ধকালীন অবস্থায় কি হয়, একটা আপদকালীন সময় কি হয়। এই যে গণ অভ্যুত্থানের পরে যে সময়টা, এই সময়টা তো একটা আপদকালীন সময়, এটা একটা বিপ্লব উত্তর সময়। তো সেইখানে যুদ্ধকালীন সময় শর্ট সার্ভিস কমিশন করা হয়, 4 সপ্তাহ ট্রেনিং করে তাদেরকে অফিসার বানানো হয় এবং যুদ্ধের মাঠে তাদেরকে পাঠানো হয়। বাকিটা তারা অন জব ট্রেনিং বলতে একটা কথা আছে। তাহলে এখানেও সেটা করতে পারতো। তাহলে বাইনাও প্রতি মাসে যদি 5,000 করে এনরোলমেন্ট করতেও, তাহলে এখন 5-9 45,000 শিক্ষিত বেকারকে তারা চাকরি দিতে পারত। ওই শিক্ষিত এরা এক সময় আস্তে আস্তে স্বৈরাচারীর সময় যে সিএসআরএস খতিয়ান দেখে, আওয়ামী লীগের রুট দেখে যাদেরকে প্রশাসনে ঢুকিয়েছে, তারা তখন আস্তে আস্তে ফেজ আউট করা উচিত ছিল।